মিতুল। মিতুল কি বল? মিতুল কোমায় চলে গেছে দাদা ভাই। মিতুল কোমায় চলে গেছে দাদা ভাই। না না কলি, আমরা এত চেষ্টা করলাম কিছু করতে পারলাম না। না কলি না, তুই তুই বেশি চিন্তা করছিস। মিতুলের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি মিতুলের। না রে দাদা ভাই, পরিস্থিতি আমাদের হাতের বাইরে বেরিয়ে গেছে। আমাদের কিছু করার ছিল না। এখন শুধু ঠাকুরই ভরসা। আমি হসপিটালের মন্দিরে যাচ্ছি দাদা ভাই, ঠাকুরই ভরসা। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। মিতুল এভাবে আমাদের ছেড়ে। কলি অপারেশন সাকসেসফুল তো? কলি আমি কিছু বলছি কলি। আমি পারিনি রে শুভ। পারিনি মানে? মিতুল কোমায় চলে গেছে। ডক্টর, আমি আমার বোনের কথা বিশ্বাস করছি না। আমি জানি ও মিতুলকে খুব ভালোবাসে, ওর জন্য হয়তো বলতে পারছে না। মিতুল ঠিক আছে তাই তো? হ্যাঁ বলুন না, আপনি সত্যিটা বলুন, আমি শুনছি। আপনি শান্ত হন মিস্টার লাহিড়ী। উই আর সরি। আপনাদের ওই রিলেটিভ ঠিক খবরই দিয়েছে। বুলেটটা বের করা গেলেও আমরা পেশেন্টের সেন্স ফেরাতে পারিনি, উনি কোমায় চলে গেছে। আমাদের পরিবারের কি সর্বনাশ হলো বলতো ইন্দ্র? স্যার স্যার মিতুল ম্যাডাম কি আর কথা বলবে না? স্যার বলুন না স্যার, আমাদের সাথে মিতুল ম্যাডাম আর গান করবে না, আমাকে আর ভালো পথে ফেরাবে না। বলুন না স্যার, বলুন না স্যার প্লিজ। চুপ চুপ, একদম চুপ। মিতুলের জন্য কেউ কাঁদবে না। কিচ্ছু নেই আমার। গুগলি, গুগলি, তুই বুঝতে পারছিস না? কেন কাঁদছিস তুই? তোর মিতুল মায়ের কিচ্ছু হয়নি। শুনলি না, মিতুল কোমায় আছে। তুই বুঝতে পারছিস? ওকে তো সব শুনতে পাচ্ছে। ওর আশেপাশে যা হচ্ছে ও সব বুঝতে পারছে, সব শুনতে পাচ্ছে। তুই যদি কাঁদিস ও তো কষ্ট পাবে, আর ও যদি কষ্ট পায় ওর কোনোদিন ফিরবে না। ওর ফেরার ইচ্ছাটাই চলে যাবে। চোখে জল মোচ, একদম কাঁদবি না। হ্যাঁ কাঁদবি না, আমি সবাইকে বলছি, কেউ কাঁদবে না। আমরা সবাই আনন্দ করবো, বুঝতে পেরেছিস? সবাই আনন্দ করব। আমাদের মিতুল যেভাবে আনন্দ করতো, গান গাইতো, হাসতো, খেলতো, ঠিক সেরকম করবো। মনের মধ্যে হাজার কষ্ট হলেও আমরা করবো, আমরা আনন্দ করবো। আমার বিশ্বাস আমার মিতুলের কিচ্ছু হয়নি, কিচ্ছু না, ও ঠিক ফিরবে। একদিনের জন্য যদি তুমি আমাকে ছোট বোন হিসেবে মেনে থাকো, দয়া করে আমার একটা অনুরোধ রাখবে। তুমি আমাকে 3 দিন সময় দাও। 3 দিনের মধ্যে যদি অলকানন্দা মিত্র তোমার কাছে ফিরে না আসে, তাহলে আমি তোমার সামনে থেকে সরে যাব।
দেখো কলি দিদি, একটা সম্পর্কে ভালোবাসাটা একটু কম হলেও চলে, কিন্তু সম্মান কম হলে চলে না। তোমার সাহস কি করে হয় এভাবে আমার সাথে কথা বলার? হ্যাঁ, সাহস কি? মিতুল মা, মিতুল মা, মিতুল মা, একবার ওর না মিতুল মা, একবার দেখ, তুই একবার চোখটা খোল মিতুল মা, দেখ দেখ আমরা সবাই আছি মিতুল মা, একবার চোখটা খোল। এখন আনন্দে থাকা, পুরো পরিবারকে মাতিয়ে রাখা, মেয়েটা কি আদৌ কোনো কথা শুনতে পাচ্ছে? করলি দেখ, তাকে পুরো পাথরের মতো হয়ে আছে রে। আমরা কি বলছি কি না বলছি কেন শুনতে পাচ্ছে কলিয়া? ওর কি কানে কি মাথায় তো পৌঁছচ্ছে কথাগুলো? পৌঁছাবে, আর মিতুল উঠবে। মিতুলকে উঠতেই হবে, এভাবে মিতুল চলে যেতে পারে না। মিতুল এতদিন ধরে লড়াই করে বেঁচেছে, আর প্রত্যেকটা লড়াইয়ের পাশে ছিল একজন। মিতুল, এই নাও, তোমার ভোলে বাবাকে নিয়ে এসেছি। এতদিন তো এই ভোলে বাবার পায়ে মাথা ঠেকিয়ে তুমি সবার সুখ শান্তি কামনা করে গেছো। আজ তোমার ভোলে বাবাকে তোমার মাথার কাছে রাখলাম। আজ শুধু তোমার সাথে তোমার ভোলে বাবার বোঝাপড়া হবে। আমিও দেখতে চাই তুমি কি করে না উঠে থাকতে পারো। দাদা ভাই, তুই তো এসবে বিশ্বাস করতিস না। এখন করছি, এখন করছি আমি। এই মেয়েটাই তো আমাকে বিশ্বাস করিয়েছে। বারবার বুঝিয়েছে অবিশ্বাসটাই বিশ্বাসের চতুর্থ মন্ত্র। ততবার প্রমাণ করে দিয়েছে তখন সবকিছু করতে পারে। তাই আমি দেখি আজ কি করতে পারি। বল বাবা, আজ আমার বিশ্বাস রাখার পালা। তুমি কিন্তু আমার বিশ্বাসটা ভেঙে, মিতুলকে উঠতেই হবে, উঠতেই হবে। দিদিভাই, তুমি এখনো উঠলে না? আমি এতবার ঠাকুরকে বললাম, তাও ঠাকুর আমার কথা শুনলে না। শুনবে, ঠাকুর শুনবে। অলকা, তুমি এরকম কথা বলো না। ঠাকুর শুনতে বাধ্য। আজ আমাদের পরীক্ষা নয়, ঠাকুরের পরীক্ষা। ওনার পরীক্ষা আজকে উনি নেবেন, উনিই দেবেন। বলে বাবা, আজ দেখি কে যেতে। তোমার নিয়ম না তোমার প্রতি ভক্তের আস্থা। আজ তোমার সামনে থেকে যমরাজ মিতুলকে কি করে নিয়ে যেতে পারে দেখি। যেই মেয়েটা প্রত্যেকটা মানুষের জন্য, আমাদের পরিবারের জন্য প্রাণপাত করেছে সব সময়, তাকে তুমি এই অসময়ে কি করে নিয়ে যেতে পারো? কোথায় যাচ্ছ? সারপ্রাইজ দেবে বলছিলে। সেটাই তো আনতে যাচ্ছি।
ভোলে বাবা, তোমার অশেষ কৃপা, তোমার কৃপাতেই আমি আজ আমার পরিবারের কাছে ফিরে এসেছি, আমার এক হয়ে যাওয়া পরিবারের কাছে। শুধু আদরটাই আর এটা কি তোমার সারপ্রাইজ? এখানে কি আছে বলো তো? খুলেই দেখো না। এটা করার দরকার ছিল, এটা না করলে বুঝতে পারতাম না শিবার সাথে আমার ডিএনএ 98% না 99% ম্যাচ করে। শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ, এ দেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ। শিবাই আমাদের আদর। মনে কর কুটো গনি যে পাখি, বাসা ছেড়ে তাকে উড়ে যেতে হয় একাকী। এ পথে কোনো ঋণ নেই, হেলে আমার ছেলে। ওই জন্য আমি তোমাকে বলতাম না মায়ের মন কখনো মিথ্যে কথা বলে না। ওই জন্য শিবাকে দেখে আমার সব সময় আপন মনে হতো, আমার নিজের কেউ মনে হতো, আমার কাছের জন মনে হতো। মা শুরুর কাছে একা ফিরলাম, যত ভাঙন তুলে নিক মন, বলতেই হবে বিসমিল্লাহ। আর মায়ের হাতে ছাতুর শরবত খেয়ে আসবো। শিবা, আমি তোর মা না, মিতুল ম্যাডাম তোর মা। রজনী দিদি, এসব কি বলছো তুমি? শিবা যতটা আমাদের ছেলে ততটা তোমাদেরও ছেলে। আমি শিবাকে জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু তুমি শিবার মায়ের দায়িত্ব পালন করেছো, ওকে নিজের সন্তানের মতো আগলে রেখেছো। তাই শিবা আমাদের দুজনেরই সন্তান। তোমার যখনই ওকে দেখতে ইচ্ছে করবে, যখন মন চাইবে, তুমি তখনই এখানে চলে আসবে, বুঝেছ? সত্যি ভোলে বাবার ম্যাজিক বোঝা দেয়। আমি ভেবেছিলাম আমি কখনো আমার মাকে ফিরে পাবো না। আর আজ আমার দুই মা আমার সামনে দাঁড়িয়ে। এবার তো দুজন মা তোকে ডবল প্রোটেকশন দেবে, কেউ তোর ক্ষতি করার কথা ভাবতেই পারবে না। শুধু কি দুই মা, তার সঙ্গে দুই দিদি, তর্ক পিসা, মিষ্টি পিসি, ভালো কাকু, ভালো কাকি, আমার পুরো পরিবার আমার সঙ্গে আছে। আমার আর কিসের চিন্তা? আর তুমিও তো আমার সঙ্গে আছো বাবা। কি বললি? আরেকবার বল। বাবা বাবা আমার ছোটবেলা থেকেই বাবা ডাক্তার উপর খুব লোভ ছিল। আমি তো কখনো ভাবিনি যে কাউকে বাবা বলে ডাকতে পারবো। আর আজ আমার বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার আর কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাই না।
তুই জানিস আমরা তোকে কত খুঁজেছি। দিদিভাই, রণজিৎ লাহিড়ী মার্ডার কেস থেকে আমাকে অনেকদিন আগেই সরিয়ে নেওয়া হয়েছে, সেটা তুমি জানো। আমি নিজের মতো করে এতদিন ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিলাম দিদিভাই। ইনফ্যাক্ট গুগলি আর শিবার বিরুদ্ধে আমার কাছে অনেক প্রমাণ আছে দিদিভাই, যার অন্য কারোর কাছে নেই। এই সব প্রমাণের লিস্ট আছে এই ফাইলে। তুমি কি করতে চাইছো অলোকা? জেদের বসায় আমি অনেক কিছুই করতে চেয়েছিলাম, তাই এগুলোকে এতদিন আমি নিজের সাথেই রেখে দিই, কিন্তু এখন আর রাখতে চাই না। হ্যাঁ দিদিভাই, আজকের পর থেকে গুগলি আর শিবার এগেইনস্টে আমার কাছে আর কোনো প্রমাণ রইল না। আমার মনে হয় না দিদিভাই যে আজকের পর থেকে কেউ আর কোনোদিনও কোনো প্রমাণ পাবে ওদের বিরুদ্ধে। তুমি তো সবসময় আইনকেই এগিয়ে রেখেছিলে, আজকেও রেখেছি দিদিভাই। আজকেও আমার কাছে আইনই সবার আগে, কিন্তু আইন তো সমাজের সংশোধনের জন্য, সমাজকে সুন্দর করার জন্য। আর ওই রণজিৎ লাহিড়ীর মতো একজন ক্রিমিনাল সমাজের ভাইরাস ছাড়া আর কিচ্ছু না দিদিভাই। ও তো কম পাপ করেনি। রণজিৎ লাহিড়ীকে যদি ওইভাবে আটকানো না যেত, ঠিক শুনেছ, আমার পরিবারের সব মানুষকে তুমি কাছাকাছি এনে দিয়েছ। তুমি কৃপা না করলে গুগলি শিবাকে এত বড় বিপদের হাত থেকে আমি বাঁচাতে পারতাম না। রক্ষা করো ঠাকুর, সবাইকে এইভাবেই রক্ষা করো। এখন শুধু একটাই কাজ বাকি। কি কাজ বাকি দিদিভাই? সেই মানুষটাকে খুঁজে বের করা যে আমার থেকে আমার আদরকে আলাদা করেছিল। তাকে খুঁজে বের করে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। ফোন থেকে ফোন করলেই পাওয়া যাচ্ছে না। কি হলো হঠাৎ করে ছেলেটার? তোর সাথে যেদিন কথা হয়েছিল সব তো ঠিকই ছিল, তারপর হঠাৎ করে ওর ফোন বন্ধ কেন? এতদিন ধরে তো ও ফোন বন্ধ রাখে না। আবার ওদিকের কোনো আপডেটও পাচ্ছি না। আমি চুরিকে পাঠালাম খবর নিতে, ও না এলে তো কিছু জানতেও পারবো না। ম্যাডাম
ম্যাডাম ওইদিকে একটা বড় ব্লান্ডার হয়ে গেছে, বিট্টুকে পুলিশে অ্যারেস্ট করেছে। হোয়াট? কিন্তু কিন্তু কি করে, মানে কি কি কারণে? ওর এগেইনস্টে তো কোনো গুরুতর প্রমাণও নেই। ম্যাডাম আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না, শুধু এটা জানি বিট্টু যে বিদেশ থেকে ক্রাইম করে এখানে পালিয়ে এসেছে সেটা ওরা সবাই জেনে গেছে। তাহলে তো বিট্টুর আর বাঁচার কোনো রাস্তাই নেই, ওরা তোকে সব দিক দিয়ে চেপে ধরবে। কিন্তু এইভাবে এত কিছু কি করে হয়ে গেল? সব কিছু তো আমাদের প্ল্যান মাফিকই হচ্ছিল। বিট্টুকে আমরা ওই বাড়িতে পাঠালাম, আমি মিতুলের কাছে সমস্ত প্রমাণ পৌঁছে দিলাম, এমনকি ওরা নিশ্চিত হয়ে গেছিল যে তুই ওদের আদর। তাহলে আচ্ছা জুলি, মিতুল কি নিজের আদরকে বাঁচানোর জন্য কিচ্ছু করবে না, চেষ্টাও করবে না? না ম্যাডাম, ওরা কেউ কিচ্ছু করবে না, বিকজ ওরা সবাই জেনে গেছে বিট্টু যে কে কোথা থেকে এসেছে, কি করছে, সবটা সবাই জেনে গেছে। শিবাই যে ওদের আসল ছেলে সেটাও সবাই জেনে গেছে। তার মানে আমার সব শেষ হয়ে গেল, আমার ছেলেও গেল, আর আমি সম্পত্তিও পেলাম না। ওদিকে আবার মিতুল নিজের ছেলেকেও ফিরে পেয়ে গেল। এভাবে হেরে গেলাম আমি। যে শূন্য থেকে আমি শুরু করেছিলাম। কেন জানি না একটা কথা বারবার আমার মনে বিচ্ছে, কিছুতেই সন্দেহ দূর হচ্ছে না। সন্দেহ? কিসের সন্দেহ? অনামিকাই সেদিন আদরকে আমাদের থেকে দূরে সরিয়ে দেয়নি তো? আমাদের ছেলেকে আমাদের থেকে আলাদা করে দেয়নি তো? মিতুল, এই সন্দেহ কি আমাদের তখন হয়নি? হয়েছিল তো। আমরা তো ওকে চার্জ করেছিলাম, কিন্তু পেটে কিনি ও প্রমাণ করে দিয়েছিল ওর কোনো দোষ নেই। তা মনে নেই? যখন এই ব্যাপারটা ঘটেছিল তখন অনামিকা আমাদের বাড়িতেই ছিল। এখানে দাঁড়িয়ে তুমি একদম বাজে কথা বলবে না। তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবে, এক্ষুনি। শুভ দিনে যত সব অশান্তি এসে হাজির। আর যদি অনামিকা আমাদের বাড়িতে থাকে তাহলে কে করবে এটা? জানি না, কিন্তু এখন আমাদের একমাত্র শত্রু অনামিকাই। ওই চিরকাল আমাদের ক্ষতি করে এসেছে। তাহলে অনামিকা ছাড়া এই মহিলা? এই ভদ্রমহিলাই ছিলেন? আপনার কোথাও ভুল হচ্ছে না তো? না ম্যাডাম। चेहरा 6 सितंबर की वो सुबह আমি কোনোদিন ভুলব না। কিন্তু কি इतने साल बाद भी এর উম্র কেন বাড়েনি? তখনও যেমন দেখেছিলাম এখনো তো ওরকমই আছে। এত বছর ধরে একটা মানুষের বয়স বাড়বে না? ওই মহিলাই নিশ্চয়ই আমাদের সঙ্গে কোনো ষড়যন্ত্র করে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এত বছর আগে যে মহিলা আদরকে রজনী দিদির হাতে তুলে দিয়েছিল এখনো পর্যন্ত সে একই রকম কি করে থাকতে পারে? ওর যদি আসল বয়স এটা না হয়ে থাকে তবেই এটা সম্ভব দিতে পারে। মানে এই বৃদ্ধা ছদ্মবেশ নেই। আমার বিট্টু না জানে এখন আর কি প্রবলেমে পড়েছে, কি করে পালাবে ছেলেটা? ওর পেছনে তো ইন্টারপোলও পড়ে আছে। না না, আমাকে ওকে বর্ডার ক্রস করাতে হবে। কিন্তু ম্যাডাম আপনি ভুলে যাচ্ছেন, পুলিশ আপনাকেও খুঁজছে। বিট্টুকে বাঁচানোর জন্য কিন্তু আমাদেরকে এই সিক্রেট জোনটা থেকে বেরিয়ে যেতে হবে। শোনো জুলি, বিট্টুকে বাঁচানোর জন্য যদি সেটাই করতে হয় আমি তাই করব। কিন্তু ম্যাডাম আমরা এখান থেকে বেরোলে আমাদেরকে ধরা পড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। তখন কি হবে? আর বিট্টুকে বাঁচাবার শেষ লাইফলাইনটা আমাদের শেষ হয়ে যাবে। পরের পরিস্থিতি যদি আরো খারাপের দিকে যায় তখন কি করব? তখন তো কিছুই করার থাকবে না। তাহলে কি করি বলো তো জুলি? কি করে বিট্টুকে টাকাটা পৌঁছে দিই?
বিট্টুর ফোন থেকে অনামিকাকে মেসেজ করে দিয়েছি। তোমার কি মনে হয় দিদিভাই এতে কাজ হয়ে যাবে? হয়ে যাওয়া তো উচিত, কিন্তু একটা জিনিস যেন অনামিকা কিছুতে ধরতে না পারে। কোনটা? গ্রেফতার করার সময় বিট্টুর কাছ থেকে পুলিশের ফোন নিয়ে নেওয়ার কথা। তাহলে জেল থেকে পালানোর সময় বিট্টু ওর ফোনটা ফেরত পেল কি করে? আমার মনে হয় না দিদিভাই যে বিপদের সময় অনামিকার মাথায় এত কিছু আসবে। না অলোকা, অন্য কোনো মহিলা হলে আমি নিশ্চিত হয়ে তোমার কথা সায় দিতে পারতাম, কিন্তু এই মহিলার নাম অনামিকা। ওর মতো ধুরন্ধর মহিলা আমি জীবনে খুব কম দেখেছি। ও যদি কোনো বিপদের আঁচ বুঝতে পারে তাহলে আমাদের সবার চোখে ধুলো দিয়ে সবার চোখের সামনে থেকে বিট্টুকে নিয়ে চলে যাবে, আমরা কেউ কিচ্ছু করতে পারবো না। এত চিন্তা করো না দিদিভাই, ওকে একবার স্পটে আসতেই দাও না। অলকানন্দা মিত্র লাহিড়ীর হাত থেকে বেঁচে পালানো এত সোজা না। সবাই নিজেদের পজিশনে অ্যালার্ট। কিন্তু আমাদের জানিও অসীমাদি, মনে রাখবেন আমাদের টার্গেট কিন্তু ছদ্মবেশ নিতে এক্সপার্ট। উনি কিন্তু ছদ্মবেশ নিয়েও আসতে পারে, সেক্ষেত্রে আমাদের কারোর মুভমেন্ট যেন ওনার ডাউটের কারণ না হয়ে ওঠে। আর আমার পারমিশন ছাড়া কেউ মুভ করবেন না। ওকে ম্যাডাম। মিতুল, চলো আমরা ভেতরে গিয়ে ওয়েট করি। যদি অনামিকা একবার আমাদেরকে দেখে ফেলে না, তাহলে ওই পুরো ট্র্যাপটা বুঝতে পেরে যাবে। চলো আড়ালে গিয়ে দেখি আমরা। এসো। চলো আইন্দ্র। হ্যাঁ বলুন অসীমাদি। ম্যাডাম, একজন এসেছিল, সম্ভবত গ্রাউন্ড ক্লিয়ার কিনা সেটাই দেখতে এসেছিল। ম্যাডাম, আমার কিন্তু মনে হচ্ছে বুঝে গেছে। হোয়াট? অসীমাদি, ওরা কিভাবে জানলো? আমাদের এক্ষুনি প্ল্যান বিতে শিফট করতে হবে অসীমাদি, হাতে সময় নেই। অনামিকা যখন টের পেয়ে গেছে ও আর আসবে না, ওকে আর ট্রেস করা যাবে না। ও শুধুমাত্র নিজেকেই প্রাধান্য দেয়। এবার গাটা খালে গেবে। তুই বুঝতে পারছিস না ইন্দ্র, আজকে ওকে ধরতে না পারলে কখনো ধরা যাবে না। খুব বিট্টুর আশা ছেড়ে দিয়ে নিজে কোথাও পালিয়ে যাবে। না অর্কদা, ও আসবেই। ও গর্ত থেকে বেরোবেই। ওর সন্তানের জন্য বেরোবে ও। আর যাই হোক, দিনের শেষে ও একজন মা, আর একজন মা তার সন্তানকে রক্ষা করার জন্য কতটা মরিয়া হতে পারে সেটা আমি জানি। বিট্টুকে বিপদে ফেলে রেখে অনামিকা কোথাও পালাবে না। ও আসবেই। ম্যাডাম, ম্যাডাম আর এগোবেন না আগে। আমার সিক্স সেন্স বলছে আশেপাশে পুলিশ আছে। পুলিশ? এখানে পুলিশ? কিন্তু আমরা যে এখানে আসছি সেটা তো তুমি আমি বিট্টু ছাড়া আর কেউ জানে না। দেখো জুলি, আমরা প্যানিকড হয়ে আছি বলে আমাদের সব কিছুতে ডাউট হচ্ছে। চলো। না না ম্যাডাম, আমি ভুল দেখিনি। আমার মনে হচ্ছে আমরা কোনো ট্র্যাপে পড়তে চলেছি। এখন কিছু করার নেই জুলি, আমাকে বিট্টুর কাছে যেতেই হবে।
ম্যাডাম আপনি এখানে? ওরে দিদি, তুমি ওকে চেনো নাকি? ওকে চিনবো না? ও তো গরিবের কাছে ভগবান। আগের হসপিটালে আমার সাথে ওর পরিচয় হয়েছে। যেমন ভালো ডক্টর তেমন ভালো ছেলে। একদম ঠিক বলেছো কলি, সত্যি উনি খুব ভালো ছেলে। তা না হলে উনি যেভাবে নিজে উদ্যোগ নিয়ে গুগলিকে বাড়ি পৌঁছে দিলেন, আজকালকার দিনে এরকম কজন করে, তাই না? কি হয়েছে গুগলি? মিতুল কখন হলো এসব? তোমায় পরে সবটা বলছি, ব্যস্ত হয়েও না, এখন একদম ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই ম্যাডাম, একদিকে ব্লিডিংটা হয়ে ভালোই হয়েছে, কারণ ক্লটটা জমে থাকলে পরে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যেত। তুমি যেরকম যত্ন করে নিজের হাতে ব্যান্ডেজ করে ওষুধপত্র দিয়ে নিজে গাড়িতে করে বাড়িতে পৌঁছে দিলে, সত্যি নিজের লোক ছাড়া কতজনই বা এরকম করে। ওর কাছে কি নিজের আর কি পড়ে জানো, হাসপাতালে থাকাকালীন দেখেছি কারোর কোনো কষ্ট হলেও নিজেকে স্থির করে রাখতে পারতো না। আর জানো ওর একটা ডিসপেন্সারি আছে, সেখানে ও মাত্র 5 টাকার বিনিময়ে গরিবদের চিকিৎসা করে। কি বলিস রে, মাত্র 5 টাকায়? এই না না, এটাকে আলাদা করে বলবার মতো কিছু হয়নি। আসলে এই হাসপাতাল থেকে দূরে যারা থাকেন তাদেরও তো চিকিৎসার দরকার হয়, তারা কি করবেন? সেই জন্য ওই নিজের ইনিশিয়েটিভেই যতটা হয় চেষ্টা করছি আর কি। খুব ভালো লাগলো জানো, মানে তোমাদের জেনারেশন এখনো মানুষের জন্য এতটা ভাবে, এটা ভেবে খুব স্বস্তি লাগছে। যেন আমারও এক রিলেটিভের ছেলে রয়েছে, সেও ডাক্তার। তাকে লাস্ট দেখেছি তখন ক্লাস 3 কি 4-এ পড়তো। সেও এরকম নিডি মানুষদের পাশে থেকে অনেক পরিশ্রম করছে, তাদের জন্য অনেক চিন্তা ভাবনা করছে। তোমরা না তোমাদের পরের জেনারেশনের কাছে একদম এক্সাম্পল হয়ে যাবে। হ্যাঁ, আর ওর কিন্তু ফান্ডিং এর পিছনে কেউ নেই, পুরোটাই নিজের রোজগারের টাকা থেকে করে। প্রচন্ড অনেস্ট ছেলে, কিন্তু ওর যে ডিগ্রি আছে ও কিন্তু ইজিলি বিদেশে সেটেলড হয়ে যেতে পারে। তা না করেও দেশের এই কানাগলিতে 5 আহা, এমন একজন সৎ মানুষের সেবায় নিয়োজিত প্রাণ, এমন ছেলে যদি আমার জামাই হতো। হ্যালো, ডক্টর সঞ্চয়ন ব্যানার্জি কথা বলছি, আপনি কি বলছেন? আমি ডাক্তার কথাকলি চক্রবর্তীর বাড়ি থেকে বলছি। ওই যে সকালবেলা তুমি আমার মেয়ের চিকিৎসা করে দিলে রাস্তায়, তারপর আবার গাড়িতে করে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেলে, চিনতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনার মেয়ে কেমন আছেন এখন? এখন ভালো আছে। তুমি এত যত্ন করে সেবা শুশ্রূষা করেছো, ভালো না হয়ে পারে? না, তবুও এখন কয়েকটা দিন ওকে কমপ্লিট বেড রেস্টেই রাখবেন কিন্তু। হ্যাঁ সে আছে, কিন্তু তুমি আজ আমাদের এত বড় একটা উপকার করলে, আর ওই তাড়াহুড়োয় তখন পরিস্থিতিও ছিল না, তোমারও কাজের তাড়া ছিল, এক কাপ চা করেও খাওয়ানো হলো না তোমায়। না না, এসবের কোনো দরকার নেই। তাছাড়া আমি তো কথাকলি ম্যাডামকে বলেছি এরপরে কোনো একদিন গিয়ে গল্প করতে করতে চা খাওয়া যাবে। না না, পরে কেন, তুমি বরং কালই আমাদের বাড়িতে এসো, আমরা সবাই মিলে একসঙ্গে ডিনার করব, বুঝেছো? এ বাবা, এরম করবেন না প্লিজ। আমি যাব বললাম তো, পরে যাব, নিশ্চয়ই যাব। না না, পরে নয়, তুমি ব্যস্ত মানুষ, পরে পরে করে আর আসা হবে না আমি জানি। তুমি কালই একবার এসো না। দেখো, তোমাকে নেমন্তন্ন করবো বলেই কলি দিদির কাছ থেকে আমি তোমার নাম্বারটা নিয়ে এক্ষুনি ফোন করলাম, বুঝেছো? না না, এগুলো কেন করছেন আপনারা? এগুলোর কোনো দরকার নেই। তাছাড়া দেখুন, আমি তো একজন ডাক্তার, রাস্তাঘাটে যে কেউ বিপদে পড়লে আমি এরকমটাই করতাম, সে পরিচিত হোক বা অপরিচিত। কিন্তু আমাদের সঙ্গে কারোর পরিচয় হলে নেমন্তন্ন না করে না খাইয়ে আমরা তাকে কিছুতেই ছাড়ি না। না করো না প্লিজ, এসো না কালকে একবার। দেখো, তুমি যদি আমাদের বাড়িতে এসে আমাদের সবার সঙ্গে একসঙ্গে ডিনার করো, আমরা সবাই খুব খুশি হব। আর দেখো, আমাদের সবার সঙ্গে মিশে তোমারও খুব ভালো লাগবে। আমাদের এই অনুরোধটুকু দয়া করে রাখো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি নিশ্চয়ই যাব। আপনি এতবার এভাবে অনুরোধ করছেন, আমি নিশ্চয়ই যাব। ঠিক আছে, রাখছি। কি হলো মিতুল, কি বললো? আসবে তো? কাল ডিনারে আসছে। বাহ, খুব ভালো খবর। আচ্ছা দিদি ভাই, ইনভাইট তো করেই ফেললে, কিন্তু কিভাবে কি করবে সেসব প্ল্যান করেছো? সেসব তো করতে হবে। আর শোনো তোমরা আমার কথা মন দিয়ে, আর তোমাদেরও মাথায় যদি কিছু আছে সে সমস্ত আমাকে বলো, হ্যাঁ? আরে গাও না, এত লজ্জা পাচ্ছ কেন? আরে বাবা, ফাংশনে তো গান গাইছো না, আমাদের পরিবারের মধ্যেই গাইছো।
তুমি না হয় শুরু করো, গুগলি না হয় তোমার সঙ্গে গলা মিলিয়ে দেবে। ও কিন্তু খুব ভালো গান করে। আমি? হ্যাঁ তুই। ও মা, শুভদাদার সঙ্গে গিটারে কি সুন্দর সকাল সন্ধ্যে গান করিস, আমরা কি শুনি না নাকি সেসব? আরে মিতুল মা, সে তো জাস্ট এমনি। চুপ কর তো। এমনি করে যাচ্ছে তখন থেকে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোরা দুজনেই আসলে খুব লজ্জা পাচ্ছিস। সঞ্চয়, ও না তো লজ্জা পাওয়ার কি আছে বলো তো? শুরু করো গান। আচ্ছা ঠিক আছে, শুধু ও নয়, আমরা সবাই মিলে অন্তাক্ষরী খেলবো। তাহলে রাজি তো? আমি তো রাজি, কিন্তু একটা শর্ত আছে। সেটা হচ্ছে যে গুগলিকে আর সঞ্চয়নকে একসঙ্গে একটা গান শোনাতে হবে। তাহলে শুরু করি। গুগলি, তোদের টিমে হচ্ছে সঞ্চয়ন আর শুভদাদা, আর আমাদের টিমে